দিল্লির সুলতানি যুগের ইতিহাস সম্পর্কে আমরা আজ এই ভিডিওটাতে জানবো। পড়বো সেই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তাই চলো আর কথা না বাড়িয়ে আজকে সেশনটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চারটে অপশন দেওয়া আছে, খুবই সোজা প্রশ্ন। আশা করছি তোমরা যারা ভিডিওটা দেখছো সকলে এর উত্তরটা জানো। কিন্তু যখন আমরা একটা টপিকে পুরোপুরি কভার করছি তখন সোজা থেকে কঠিন সবকটা প্রশ্নকে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। তো যাই হোক, প্রথম প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক ছিলেন এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। কবে প্রতিষ্ঠিত হয়? 1206 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে কাকে বিবেচনা করা হয়? তো কুতুবুদ্দিন আইবক তো প্রতিষ্ঠা করলো, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে তখনও কিন্তু যে সালতানাত ছিল তার ফাউন্ডেশনটা কিন্তু স্ট্রং হয়নি। তো সেটাকে স্ট্রং করেছিল কে? সেটা করেছিল ইলতুৎমিশ। মানে দ্বিতীয় সুলতান ছিল ওই ইলতুৎমিশ। ইলতুৎমিশ অ্যাকচুয়ালি কুতুবুদ্দিন আইবকের জামাই ছিল। তো ইলতুৎমিশ কি করলো, এর যে ফাউন্ডেশনটা ছিল সেটাকে সুদৃঢ় করলো। সঠিক উত্তর পেয়ে গেলাম তাহলে আমরা কি? অপশন বি, ইলতুৎমিশ। ৩ নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাত প্রথম কোন বংশ শাসন করেছিল? তো এবার শাসন কোন বংশ করেছিল তার নামটা তো, শাসকের নামটা তো আমরা জানলাম, তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তো এই কুতুবুদ্দিন আইবক কোন বংশ থেকে বিলং করতো সেটাও কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন হয়। তো সেই বংশটাকে বলা হয় দাস বংশ বা মামলুক বংশ। তো এই দাস বংশ নামটা কেন হলো? তার ব্যাকগ্রাউন্ড আমাদের একটু জানতে হবে, ছোট্ট করে বলি। সেটা হচ্ছে 1191 খ্রিস্টাব্দে কি হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ। কাদের মধ্যে? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান বা পৃথ্বীরাজ থ্রি। তো এদের মধ্যে এই যুদ্ধটা হলো। প্রথম যুদ্ধে কি হলো? পৃথ্বীরাজ চৌহান বিজয়ী হলো। সেকেন্ড যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে আবার মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করলো। তো সেই সময়তে আবার পৃথ্বীরাজ চৌহান কিন্তু এবার পরাজিত হলেন। তো পৃথ্বীরাজ চৌহান পরাজিত হওয়ার পরে মোহাম্মদ ঘুরি বিজয়ী হলো, খুবই স্বাভাবিক। তো মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিল এই কুতুবুদ্দিন আইবক, একজন জেনারেল ছিল। তো এই কুতুবুদ্দিন আইবক তখন কি করলো? ভারতে থেকে গেল এবং ভারতে এই দাস বংশ প্রতিষ্ঠা করলো। যেহেতু মোহাম্মদ ঘুরির একজন দাস ছিল, তাই এই বংশটাকে বলা হয় দাস বংশ। সঠিক উত্তর অপশন নাম্বার সি পেয়ে গেলাম, তাই তো? চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। নিম্নলিখিতের মধ্যে কে লাখ বক্স, লক্ষ দাতা নামে পরিচিত ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসা প্রশ্ন। সঠিক উত্তর যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে লাখ বক্স বলা হতো সেটা কিন্তু কুতুবুদ্দিন আইবককে বলা হতো। সঠিক উত্তর অপশন নাম্বার বি। এবার আমরা চলে আসবো 5 নাম্বার প্রশ্নে। আড়াই দিন কা ঝোপড়া কোন সুলতান আজমিরে প্রতিষ্ঠা করেছিলেন? আড়াই দিন কা ঝোপড়া, তো আড়াই দিন কা ঝোপড়া যেটা, সেটাও কিন্তু কুতুবুদ্দিন আইবকের সাথে সংযুক্ত। তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? আজমির। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কুতুবুদ্দিন আইবক। প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, ইলতুৎমিশের রাজত্বকালে সুলতানির রাজধানী কি ছিল? ইলতুৎমিশের রাজত্বকালে মানে দ্বিতীয় সুলতান হলো ইলতুৎমিশ। তাই ইলতুৎমিশের যখন রাজত্বকাল শুরু হলো তখন সুলতানির রাজধানী কি ছিল? তো সুলতানির রাজধানী ছিল কিন্তু তখন কিন্তু দিল্লি। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। তাহলে এই প্রশ্নে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল। সুলতানির রাজধানী কি ছিল? দিল্লি ছিল। 7 নম্বর প্রশ্ন, কৃতদাসের কৃতদাস কাকে বলা হতো? তো আমরা যেমন একটু আগে আলোচনা করছিলাম যে কুতুবুদ্দিন আইবক কিন্তু নিজে একজন দাস ছিল, কৃতদাস ছিল। তো এই কৃতদাসের কৃতদাস, সেই কৃতদাসের কৃতদাস কাকে বলা হতো? সেটা ইলতুৎমিশকে বলা হতো। তার কারণ ইলতুৎমিশ আমরা একটু আগে জানলাম যে জামাই ছিল, কিন্তু এই জামাই হলেও এই কিন্তু অ্যাকচুয়ালি কুতুবুদ্দিন আইবকের একজন দাস ছিল, কৃতদাস ছিল। পরবর্তীকালে জামাই হয়েছিল। তো যাই হোক, তো সেই কারণে একে বলা হয় কৃতদাসের কৃতদাস। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, স্লেভ অফ স্লেভস। 8 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? 4টে অপশন দেওয়া আছে, যেহেতু প্রথম মহিলা তাই ভীষণ গুরুত্বপূর্ণ এবং একমাত্র মহিলা। তো এর নাম কি ছিল? নাম ছিল রাজিয়া সুলতানা। সঠিক উত্তর অপশন নাম্বার এ, রাজিয়া সুলতানা ছিল প্রথম মহিলা শাসক। ওকে, আর একমাত্র শাসক। আর কে ছিল? এ ছিল ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতানা। 9 নম্বর প্রশ্ন, কোন সুলতান ইকতা পদ্ধতি চালু করেন? ইকতা পদ্ধতি কে চালু করেন? ইকতা পদ্ধতির সাথে কিন্তু ইলতুৎমিশের নামটা সম্পর্কিত, তাই ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ কিন্তু ইকতা প্রথা বা ইকতা পদ্ধতি চালু করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি পেয়ে গেলাম। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে বাজার সংস্কার এবং মূল্য নিয়ন্ত্রণের জন্য পরিচিত ছিলেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই বাজার সংস্কার এবং এই যে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ, সে ব্যাপারটা কিন্তু প্রথমবারের জন্য বাজারে এনেছিল আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর অপশন নাম্বার বি। আমরা আলাউদ্দিন খিলজিকে ভীষণ ক্রুড় একজন শাসক হিসেবে জেনে থাকি, কিন্তু এই গুরুত্বপূর্ণ সংস্কারটা কিন্তু এর হাত ধরেই হয়েছিল। সঠিক উত্তর অপশন নাম্বার বি, আলাউদ্দিন খিলজি। 11 নম্বর প্রশ্ন, কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন?
তো কে করেছিলেন? দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরণের ব্যাপার তা ভীষণ গুরুত্বপূর্ণ ইভেন্ট। তো এই ইভেন্টটা হয়েছিল কার সময়? তাকে আমরা পাগলা রাজা বলে জেনে থাকি। তার নাম মোহাম্মদ বিন তুগলক। তো আমরা এটাকে উপমাও দিয়ে থাকি যে এই সিদ্ধান্তটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের মতো একটা সিদ্ধান্ত। মানে কোনো এক্সাম্পল আমি বলতে চাইছি। তো এই দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরণের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এই মোহাম্মদ বিন তুগলকের আমলেই হয়েছিল। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন। দিল্লি সালতানাতে দাগ প্রথা, ঘোড়ার ব্র্যান্ডিং কে প্রবর্তন করেছিলেন? তো এই দাগ, হুলিয়া, চেহারা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু প্রথমবারের জন্য শুরু করেছিল আলাউদ্দিন খিলজি। তার কারণ হচ্ছে তোমার যে ফেক সৈন্য সেটাকে কিন্তু আইডেন্টিফাই করার জন্য বা ফেক ঘোড়াকে আইডেন্টিফাই করার জন্য আলাউদ্দিন খিলজি কিন্তু এই প্রথাটা চালু করেছিল। সঠিক উত্তর অপশন নাম্বার বি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। দাগ প্রথা কে চালু করেছিল? আলাউদ্দিন খিলজি। 13 নম্বর প্রশ্ন। কার রাজত্বকালে মঙ্গল আক্রমণকারী চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? তো চেঙ্গিস খা কখন ভারতে এসেছিল? তো চেঙ্গিস খা ভারতে যখন এসেছিল তখন এই সালতানাতে যে সম্রাট ছিল বা সুলতান ছিল তার নাম ছিল ইলতুৎমিশ। অ্যাকচুয়ালি চেঙ্গিস খান কিন্তু ভারতের বর্ডার থেকে ঘুরে গেছিল, ভারতে কিন্তু ঢোকেনি। মানে ইলতুৎমিশকে কিন্তু এর আক্রমণ সামলাতে হয়নি। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 14 নম্বর প্রশ্ন। কোন সুলতান দিওয়ানি খাইরাত দান বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন? দিওয়ানি খাইরাত। তো দিওয়ানি খাইরাত যেটা সেটা কিন্তু এই দান বিভাগ প্রতিষ্ঠা করেছিল ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের এটা একটা কৃতিত্ব ছিল বলে শোনা যায়, জানা যায়। তো সঠিক উত্তর অপশন নাম্বার ই আমরা পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন। দিল্লি সালতানাতের শেষ শাসক কে ছিলেন? শুরুটা আমরা জানলাম, শেষেরটাও অবশ্যই জানতে হবে। শুরু কে ছিল? কুতুবউদ্দিন আইবক। আর শেষ কে ছিল? সেটা হচ্ছে ইব্রাহিম লোদি। সে এই একটা ব্যাপার তোমাদের বলে রাখি এখানে, যেহেতু ইব্রাহিম লোদির নামটা উঠলো, সেটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে পানিপথে যে প্রথম যুদ্ধ হয়েছিল তাতে বাবরের হাতে কিন্তু ইব্রাহিম লোদির পরাজয় হয় এবং ভারতে এই সালতানাত শেষ হয় এবং শুরু হয় কি? সেটা হচ্ছে মুঘল যুগ। মুঘলরা ভারতে কিন্তু তাদের যে মুঘল বংশ সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই লোদিরা ছিল কিন্তু আফগান। আফগান। বাকিরা ছিল কিন্তু টার্ক। বাকিরা ছিল কিন্তু টার্ক। এটা মনে রাখতে হবে। তুর্কি। বাকিরা ছিল কিন্তু তুর্কি। মানে কুতুবউদ্দিন আইবক বলো বা ইলতুৎমিশ বলো বা তারপরে বলবনের কথাই বলো বা তারপরে খিলজিদের কথাই বলো, যাই বলবে সবাই কিন্তু ছিল তোমার তুর্কি। কিন্তু এই লোদি যে বংশটা ছিল তারা কিন্তু ছিল আফগান। তাহলে এটা একটা বড় ডিফারেন্স, সেটা আমাদের জেনে রাখতে হবে যে একমাত্র দিল্লি সালতানাতের কোন বংশটা আফগান ছিল? তো সেটা ছিল কিন্তু এই লোদি বংশ। যার শেষ সম্রাট ছিল ইব্রাহিম লোদি। নেক্সট প্রশ্ন চলে আসছি আমরা 16 নম্বর প্রশ্নে। বিখ্যাত কুতুব মিনার কোন শাসকের দ্বারা নির্মিত হয়েছিল? এখানেও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো কুতুব মিনার কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল? দেখো, নির্মাণ কার্য শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, কিন্তু সেটা সম্পন্ন করেছিল কিন্তু ইলতুৎমিশ। তাই সঠিক উত্তর যদি বলতে হয় তাহলে কুতুবউদ্দিন আইবকের নামই বলতে হবে, যেহেতু কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল বলা হয়েছে। কিন্তু যদি বলা হতো নির্মাণ কার্য শেষ করেছিল কে, তাহলে সেটা কিন্তু হবে ইলতুৎমিশ। 17 নম্বর প্রশ্ন। ভারতে টোকেন মুদ্রা ব্যবস্থা কে চালু করে? টোকেন মুদ্রা ব্যবস্থা বর্তমানে আমাদের নোটও কিন্তু টোকেন কারেন্সি। মানে যে কাগজটা দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি একটা কিন্তু প্রমিসারি নোট। সেটা কিন্তু কোনো ভ্যালু সেই অর্থে নেই। কিন্তু সেখানে প্রমিসারি নোট যেহেতু, সেখানে ভারতের গভর্নর সাইন করছে এবং ভারতের গভর্নর বলছে যে আমি এই ব্যক্তিকে এত টাকা দিতে আমি বদ্ধপরিকর। তো সেই কারণে এটাও কিন্তু একটা টোকেন কারেন্সি। তো এই টোকেন কারেন্সির যে কনসেপ্ট সেটা প্রথমবারের জন্য চালু করেছিল কে? সেই পাগলা রাজা। পাগলা রাজার কিন্তু বুদ্ধি ছিল অনেক, কিন্তু সেগুলো সঠিক বাস্তবায়নটা সম্ভব হয়নি। তাই আমরা একে পাগলা বলেই ডেকে থাকি। যাই হোক, সঠিক উত্তর অপশন বি মোহাম্মদ বিন তুগলক। কিন্তু এই টোকেন কারেন্সি ব্যবস্থা শুরু কিন্তু মোহাম্মদ বিন তুগলকের হাত ধরেই। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 18 নম্বর প্রশ্ন। তুগলকাবাদ শহরটি নির্মাণ করেছিলেন কে? কি হবে? তুগলকাবাদ শহরটি কে নির্মাণ করেছিল? তাই তুগলকাবাদ যে শহরটা ছিল সেটা স্থাপন করেছিল কিন্তু এই গিয়াসউদ্দিন তুগলক, যে হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে। গিয়াসউদ্দিন তুগলকের হাতে এই তুগলকাবাদ শহরটি নির্মিত হয়েছিল। সঠিক উত্তর অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন চলে আসছে 19 নম্বর প্রশ্ন। খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিলজি বংশ সব থেকে শর্টেস্ট স্প্যান ছিল কিন্তু এই খিলজিতে। কত বছর? তারা মোটামুটিভাবে 1290 থেকে 1320, মানে 30 বছর রাজত্ব করেছিল। তো এই প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা ছিল জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজিকে হত্যা করে পরবর্তীকালে কিন্তু আলাউদ্দিন খিলজি মসনদে বসে। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হয়ে গেল জালালউদ্দিন খিলজি। 20 নম্বর প্রশ্ন। বিখ্যাত কবি আমির খসরু কোন সুলতানের দরবারের সাথে সংযুক্ত ছিলেন? আমির খুসরাও। আমির খুসরাওকে কি বলা হয়? টুটি ই হিন্দুস্তান বা ভারতের তোতা।
তো এই আমির খুসরাও কোন সুলতানের দরবারের সাথে সংযুক্ত ছিলেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর অপশন নাম্বার ই, আলাউদ্দিন খিলজি। ২১ নম্বর প্রশ্ন, রক্ত ও লৌহ, ব্লাড অ্যান্ড আয়রন নীতি অনুসরণ করেছিলেন বলে জানা যায়। কে এই নীতি অনুসরণ করেছিলেন বলে জানা যায়? ব্লাড অ্যান্ড আয়রন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? গিয়াসউদ্দিন বলবান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। গিয়াসউদ্দিন বলবান এই ব্লাড অ্যান্ড আয়রন নীতি অনুসরণ করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি। ২২ নম্বর প্রশ্ন, কোন সুলতান সিজদা, প্রণাম এবং পাইবস, পায়ে চুম্বন প্রথা চালু করেছিলেন? সিজদা এবং পাইবস, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবান। অপশন নাম্বার এ, গিয়াসউদ্দিন বলবান এই সিজদা এবং পাইবস প্রথাটা শুরু করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার এ। ২৩ নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারত আক্রমণকারী প্রথম সুলতান কে ছিলেন? তো এই প্রথম সুলতান ছিলেন কিন্তু এই আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর অপশন নাম্বার ই। ডেকান প্রথমবারের জন্য কি আক্রমণ করেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর অপশন নাম্বার ই। ২৪ নম্বর প্রশ্ন, কোন সুলতান দিওয়ানি মুস্তাক রাজ, বকেয়া বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন? দিওয়ানি মুস্তাক রাজ। তো এই দিওয়ানি মুস্তাক রাজ বা বকেয়া বিভাগ যেটা, সেটা কিন্তু আলাউদ্দিন খিলজি শুরু করেছিল। সঠিক উত্তর অপশন নাম্বার ই, আলাউদ্দিন খিলজি। দিওয়ানি মুস্তাক রাজ। ২৫ নম্বর প্রশ্ন, বিখ্যাত আলাই দরওয়াজা কোন সুলতান নির্মাণ করেছিলেন? আলাই দরওয়াজা। দেখো আলাউদ্দিন খিলজির সাথে আলাইটা পেয়ে যাচ্ছি আমরা, আলাউদ্দিন খিলজি। তাই আলাই দরওয়াজা কে প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে, আলাউদ্দিন খিলজি। ২৬ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে অমুসলিমদের উপর জিজিয়া কর চালু করেছিলেন? কে হবে অমুসলিমদের উপর জিজিয়া কর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কি করেছিল? এই জিজিয়া করটা চালু করেছিল। এই জিজিয়া করটা এই ফিরোজ শাহ তুগলকের হাত ধরে শুরু হয়েছিল এবং পরবর্তীকালে গিয়ে আকবর এটাকে রদ করে। কি রদ করে? আকবর। আবার ঔরঙ্গজেব কিন্তু এটাকে শুরু করে দেয় এবং ফাইনালি শেষ হয় গিয়ে কি? জাহানদার শাহ। তো এই দুজন সুলতান কিন্তু এটাকে রিভোক করেছিল। আর যে দুজন চালু করেছিল তারা হলো ফিরোজ শাহ তুগলক এবং ঔরঙ্গজেব। ২৭ নম্বর প্রশ্ন, ক্ষমতা সুসংহত করার পর বলবন কি উপাধি গ্রহণ করেন? প্রথমে কি করলো? এই চেহেলগানিটাকে ভেঙে দিল। মানে ৪০ জন অ্যাডভাইজার রেখেছিল। মানে ভেবে দেখো একবার, ৪০ জন অ্যাডভাইজার রেখেছিল দিল্লির সুলতান। তো সেই সুলতান কি বলবান ক্ষমতায় আসার পর কি করলো? বললো এই ৪০ জনকে আমার আর কোনো প্রয়োজন নেই, এদেরকে মেরে ধরে সে শেষ করে দিল। এবং তারপরে সে একটা উপাধি ধারণ করেছিল। সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই উপাধিটা ছিল জিল-ই-ইলাহি। জিল-ই-ইলাহি, ঠিক আছে? দিন-ই-ইলাহির সাথে গুলিয়ে ফেলো না। দিন-ই-ইলাহি একটা ধর্ম ছিল, যেটা কিন্তু আকবর প্রবর্তন করেছিল। আমি মোগল সাম্রাজ্য নিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেখানে কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো যাই হোক, এই জিল-ই-ইলাহি নামটাকে আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কিন্তু এই বলবান কি উপাধি নিয়েছিল? সেটা হচ্ছে জিল-ই-ইলাহি, নট দিন-ই-ইলাহি। ২৮ নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল কাদের মধ্যে? আশা করছি এই প্রশ্নটার উত্তর নিয়ে আমাদের আর ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তোমরা সকলেই জানো, বাবর এবং ইব্রাহিম লোদি। আমি মুঘল সাম্রাজ্য নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ডেডিকেটেড ভিডিও আছে, প্লেলিস্টে আছে, অবশ্যই কিন্তু পারলে চেক আউট করে নিও। ২৯ নম্বর প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোদি বংশের শেষ সম্রাট সম্পর্কে আমরা জানলাম, তার নাম ছিল ইব্রাহিম লোদি। এবার প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছেন বাহলুল লোদি। বাহলুল লোদি। এই বাহলুল লোদি কিন্তু এই লোদি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর শেষ সম্রাট ছিল ইব্রাহিম লোদি। ৩০ নম্বর প্রশ্ন, দিওয়ানি উজারাত কোন বিভাগের সাথে সংযুক্ত ছিল? দিওয়ানি উজারাত। তো এই উজির যে ছিল, উজির ছিল কে? অর্থমন্ত্রী। তাহলে এই উজিরাত যেটা ছিল সেটা কিন্তু অর্থ দপ্তরের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, তাই তো? এই উজির, আমরা কথাটা বলে থাকি না, রাজা উজির। তো এই উজির মানে ছিল কিন্তু তখন বেশ একটা উঁচু পোস্ট, সেটা হচ্ছে একটা ফাইন্যান্স মিনিস্টারের পোস্ট। তো সেই যে উজিরাত যেটা ছিল সেটা কিন্তু অর্থ দপ্তরের সাথে সম্পর্কিত। ৩১ নম্বর প্রশ্ন, দিল্লির বিখ্যাত হজ খাস কে নির্মাণ করেছিলেন? হজ খাস কে নির্মাণ করেছিলেন? মানে হজ যাত্রীদের জন্য বিশ্রামাগার ছিল এই হজ খাস। বর্তমানেও এটা এক্সিস্ট করে, দিল্লিতে আছে। তো এই হজ খাস যেটা যে নির্মাণ করেছিল তার নাম ছিল আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর অপশন নাম্বার এ, হজ খাস কে নির্মাণ করেছিল? আলাউদ্দিন খিলজি। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ৩২ নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের দিওয়ানি আর্জ কিসের সাথে সম্পর্কিত? এটা একটা ডিপার্টমেন্ট ছিল, দিওয়ান-ই-আর্জ। দিওয়ানি-আর্জ কিসের সাথে সম্পর্কিত ছিল? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সামরিক বিভাগ। এটা ছিল অ্যাকচুয়ালি একটা সামরিক বিভাগ বা ডিফেন্স মিনিস্ট্রি। ডিফেন্স মিনিস্ট্রি।
ডিফেন্স মিনিস্ট্রি বলা যেতে পারে এই সামরিক বিভাগ, এটার সাথে কিন্তু দিওয়ানি আর্ট সম্পর্কিত। ওকে, তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ই হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখে নেব 33 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে বিখ্যাত পারস্য উৎসব নওরোজ প্রবর্তন করেছিলেন? কে করেছিলেন এই নওরোজের প্রবর্তন? এই নওরোজের প্রবর্তন যেটা, সেটা কিন্তু করেছিলেন বলবান, গিয়াসউদ্দিন বলবান। সঠিক উত্তর অপশন নাম্বার ই। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মেরে রাখবে, ঠিক আছে। 34 নম্বর প্রশ্ন। সেনাবাহিনীতে চেহারা, মুখের বর্ণনা এবং দাগ ব্র্যান্ডিং এর ব্যবস্থা কে করেছিলেন? তো এই ব্যাপার যেটা ছিল, এই ঘোড়া কি হচ্ছে, ডুপ্লিকেসি হয়ে যাচ্ছে। মানে ধরো কোনো একজনের সৈন্য হিসেবে যাওয়ার কথা, তার জায়গায় চলে যাচ্ছে অন্য লোক। যে ঘোড়াটা পাঠানোর কথা অ্যাকচুয়ালি সেটা হয়তো একটা আফগান ঘোড়া, সেটা একটা তাগড়া চেহারার ঘোড়া হওয়া উচিত, সে জায়গায় পাঠিয়ে দিচ্ছে কোনো দুর্বল ঘোড়া। তো ভারতের ডুপ্লিকেসিটা আজ কিছু না, বহু বছর ধরেই চলে আসছে। তো সেই সময়ে এই যে ব্যাপারটা, সেটা কিন্তু আলাউদ্দিন খিলজি বুঝতে পেরেছিল এবং সে শুরু করেছিল এই চেহারা এবং ব্র্যান্ডিং, দাগ এবং তোমার হুলিয়া, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু আলাউদ্দিন খিলজি শুরু করেছিল। ও বলল যে দাগ আর হুলিয়া এই দুটো দিয়ে কিন্তু সৈন্য এবং ঘোড়াকে আমাদের শনাক্ত করতে হবে, এবং সঠিক লোক এবং সঠিক ঘোড়া এলে তবেই পয়সা পাওয়া যাবে, অন্যথায় সুলতানের ব্যাপার, সে তো শাস্তিও সেরকমই হয়ে থাকতো নিশ্চয়ই। সঠিক উত্তর অপশন বি হয়ে গেল, আলাউদ্দিন খিলজি। 35 নম্বর প্রশ্ন। তার উচ্চাকাঙ্ক্ষী কিন্তু ব্যর্থ সংস্কারের কারণে ভারতীয় ইতিহাসে প্রায়শই সবচাইতে জ্ঞানী বোকা রাজা কাকে বলা হয়? আশা করছি এই প্রশ্নটার উত্তর নিয়ে তোমাদের কারোর মধ্যে কোনো কনফিউশন নেই। সঠিক উত্তর অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। 36 নম্বর প্রশ্ন। দিল্লি সালতানাতের বারিদ ই মামালিক কিসের সাথে সম্পর্কিত? বারিদ ই মামালিক, দেখো না, টার্মগুলো ডিফিকাল্ট, অবশ্যই ডিফিকাল্ট, মনে রাখতে মুশকিল হবে এবং কনফিউশন হবে। তো এই বারিদি মামলুক একটু কষ্ট করতে হবে এখানে। সেটা ছিল গোয়েন্দা এবং গুপ্তচর দপ্তর, ঠিক আছে। মানে এটা স্পাই এজেন্সি বলতে পারো, মানে আমাদের এখনকার যে রয়েছে বা ধরো আইবি রয়েছে, এদের মতো ব্যাপার ছিল এই বারিদি মামালিক। এদের কাজ ছিল গোয়েন্দা এবং গুপ্তচর ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, মানে হোম মিনিস্ট্রির আন্ডারে হয়তো এরা কাজ করতো। 37 নম্বর প্রশ্ন। সুলতানি আমলে কোন কবিকে ভারতের তোতা বলা হতো? একটু আগে আমরা আলোচনা করছিলাম যে টুটি ই হিন্দুস্তান, তো কাকে বলা হতো? আনসারটা তোমরা নিজেরাই বলো, আমির খুসরাও। 38 নম্বর প্রশ্ন। দিল্লি সালতানাতে দিওয়ানি ইনসা নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? দেখো এগুলো থেকে প্রশ্ন হয়, যে কারণে আমি এগুলোকে তুলে নিয়ে এসেছি, এবং এগুলো থেকে প্রশ্ন প্রায়শই জিজ্ঞাসা করা হয়, সে কারণে এগুলোকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। দিওয়ানি ইনসা, এই দিওয়ানি ইনসা যেটা ছিল, সেটা ছিল রয়্যাল করেসপন্ডেন্স, মানে রাজকীয় চিঠিপত্র আদান প্রদানের যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু এই দেখতো এই তোমার ডিপার্টমেন্টটা, ঠিক আছে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, রয়্যাল করেসপন্ডেন্স। 39 নম্বর প্রশ্ন। দিল্লি সালতানাতের কোন রাজবংশ সবচেয়ে কম সময়ের জন্য রাজত্ব করেছিল? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে খিলজি। খিলজিরা কিন্তু সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল, 1290 থেকে 1320, এটা এখানে দেওয়া আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ই, খিলজি বংশ। নেক্সট প্রশ্নে চলে আসছি 40 নম্বর। দিল্লি সালতানাতে নিয়মিত মুদ্রা টাঙ্কা ও জিতাল কে জারি করা সুলতান কে ছিলেন? কে এই টাঙ্কা আর জিতাল বলে মুদ্রা শুরু করেছিলেন? তো তিনি ছিলেন ইলতুৎমিশ। সঠিক উত্তর সবই ইলতুৎমিশ। সিলভার, এই মানে কি বলে, সিলভার, তামার, এই টাঙ্কা ছিল কিন্তু রূপার মুদ্রা, আর জিতল ছিল কিন্তু কপার বা তামার মুদ্রা, ঠিক আছে। এই দুটো নামও জেনে রাখবে। টাঙ্কা ছিল কিন্তু রূপার, আর জিতাল ছিল কিন্তু তামার মুদ্রা, আর চালু করেছিল কে? সেটা হচ্ছে ইলতুৎমিশ। 41 নম্বর প্রশ্ন। দিল্লি সুলতানি আমলে দুর্ভিক্ষ কোড, ফেমিন কোড প্রবর্তন করেছিলেন কে? ফেমিন কোড কে প্রবর্তন করেছিলেন? একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটার সাথে কিন্তু মোহাম্মদ বিন তুগলকের নাম সম্পর্কিত। সঠিক উত্তর আসলে বি, মোহাম্মদ বিন তুগলক। ফেমিন কোড বা দুর্ভিক্ষ কোড প্রবর্তন করেছিলেন এই মোহাম্মদ বিন তুগলক। নেক্সট প্রশ্ন 42 নম্বর। দিল্লির কোটলা দুর্গ কে নির্মাণ করেন? কোটলা দুর্গ, এই কোটলা দুর্গ নির্মাণ করেছিল কিন্তু এই ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর অপশন এ, কোটলা দুর্গ কে নির্মাণ করেছিল? সেটা করেছিল কিন্তু এই ফিরোজ শাহ তুগলক। 43 নম্বর প্রশ্ন। তারিক ই ফিরোজ শাহী রচনা করেন কে? তারিক ই ফিরোজ শাহী, তো তারিক ই ফিরোজ শাহী যে গ্রন্থটা, সেটা রচনা করেছিল কিন্তু জিয়াউদ্দিন বার্নি। সঠিক উত্তর অপশন নাম্বার বি, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, মনে রাখতে হবে। তারিক ই ফিরোজ শাহী কে রচনা করেছিলেন? বারবার প্র্যাকটিসের মাধ্যমে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, জিয়াউদ্দিন বার্নি। যত বেশি প্র্যাকটিস করবে তত কম মুখস্থ করতে হবে। এখন সোজা সাপটা কথা ভাই। 44 নম্বর প্রশ্ন। তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? তা তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? তার নাম ছিল নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদ ছিল এই তুগলক বংশের শেষ শাসক। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। আর এই সময় তৈমুর লং ভারত আক্রমণ করেছিল। নাসিরউদ্দিন মাহমুদ একবার অপদার্থ শাসক ছিল, এবং
এই সময়তে ভারত আক্রমণ করেছিল কে? তৈমুর লং। ৪৫ নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দিওয়ান-ই-কোহি কিসের সাথে সম্পর্কিত ছিল? দিওয়ান-ই-কোহি আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পরীক্ষাতে কিন্তু এসেছে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হবে কৃষি। কৃষি দপ্তরের সাথে সম্পর্কিত ছিল এই দিওয়ান-ই-কোহি। মানে এই দিওয়ান-ই-কোহি যে হেড ছিল, সে বর্তমানে আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সমতুল্য বলা যেতে পারে। সঠিক উত্তর অপশন নাম্বার এ। আমাদের বর্তমান কৃষিমন্ত্রীকে, তার নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি না জানা থাকে অবশ্যই কিন্তু হুইজ হু বা কে কোন পদে আছেন 2025 সালে, সেটা নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি, প্লেলিস্টে আছে, চেক আউট করে নিও। 46 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতে ঘাড়ি, গৃহকর এবং চড়াই চারণকর কে লাগু করেছিলেন? গৃহকর এবং চারণকর কোনো কিছুতেই ছাড় নেই, মানে ঘর বাড়ি করতে গেলেও সরকারকে ট্যাক্স দিতে হবে, আবার গরু ফরু চড়াতে গেলেও কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে। তো বর্তমান সরকারও আমাদের কাছ থেকে ট্যাক্স আদায় করছে, কিন্তু এইভাবে না, অন্যভাবে। তো যাই হোক, পকেট কেটে টাকাটা কিন্তু সেই একইভাবে যাচ্ছে সরকারের ঘরে। তো সেই যে টাকা যাচ্ছে, তো সেই প্রসেসটা শুরু করেছিল কে? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি বুঝলো যে মানুষকে টাইট দিতে গেলে শুধুমাত্র তোমার যে ভূমি রাজস্ব, সেটার উপরে নির্ভর করলে চলবে না। এই ঘর বাড়ির উপরেও ট্যাক্স নিতে হবে, গরু চড়াতে গেলেও ট্যাক্স নিতে হবে, সবকিছুর উপরে ট্যাক্স কিন্তু আদায় করতেই হবে। 47 নম্বর প্রশ্ন, তোপড়া এবং মিরাট থেকে দিল্লিতে দুটি অশোক স্তম্ভ কে এনেছিলেন? তোপড়া এবং মিরাট থেকে দুটো অশোক স্তম্ভকে তুলে নিয়ে এসেছিল ফিরোজ শাহ তুগলক। অপশন নাম্বার সি। তো সঠিক উত্তর হয়ে গেল এই প্রশ্নের, 46 নম্বর প্রশ্নের অপশন নাম্বার সি, ফিরোজ শাহ তুগলক। 48 নম্বর প্রশ্ন, সুলতান-ই-আজম উপাধি গ্রহণকারী প্রথম সুলতান কে ছিলেন? সুলতান-ই-আজম। তো এই সুলতান-ই-আজম ছিল ইলতুৎমিশ। সঠিক উত্তর অপশন নাম্বার এ। সঠিক উত্তর অপশন নাম্বার এ। সুলতান-ই-আজম উপাধি ধারণকারী প্রথম সুলতান কে ছিলেন? তার নাম ছিল ইলতুৎমিশ। সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে গেল, তাই তো? নেক্সট প্রশ্ন 49, সৈয়দ বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? সৈয়দের পরে চলে এলো লোদিরা। তো এই সৈয়দ বংশটাকে কে প্রতিষ্ঠা করেছিল? তার নাম আবার সৈয়দ দিয়ে নয়, তার নাম হচ্ছে খিজির খাঁ। তো নাও ঠেলা, এবার বোঝাও মুশকিল, তাই না? তো মনে রাখতে হবে এটা, যে এই সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেছিল কিন্তু খিজির খাঁ। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 50 নম্বর প্রশ্ন, খুলিয়া সৈনিকদের বর্ণনামূলক তালিকা পদ্ধতি কে প্রবর্তন করেন? একই কোয়েশ্চেন বারবার করে ঘুরি ফিরিয়ে আসছে, তো দেখতে পাচ্ছ তো? তার সঠিক উত্তর আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো, আলাউদ্দিন খিলজি হবে, অপশন নাম্বার বি হবে। আবার চলে আসছি আমরা 51 নম্বর প্রশ্নে, তরাইনের যুদ্ধ 1192, মানে দ্বিতীয় যুদ্ধের কথা বলা হয়েছে, সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? বলো। তাহলে আমরা আগেই আলোচনা করেছিলাম, ভিডিও শুরুতেই আমরা আলোচনা করেছি যে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরি। এবং পৃথ্বীরাজ চৌহানকে অনেক জায়গায় পৃথ্বীরাজ 3 বলেও পাবে তোমরা, পৃথ্বীরাজ 3। হ্যাঁ, একই ব্যক্তি। 52 নম্বর প্রশ্ন, তুগলকনামা কে লিখেছেন? তুগলকনামা লেখা মানে কে লিখেছিলেন বা রচনা কে করেছিলেন? তো তার নাম আমির খুসরাও। আমির খুসরাও, যাকে আমরা হিন্দুস্তানের তোতা বললাম, তো সেই তুগলকনামা বইটা লিখেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 53, মুরিজ পর্যটক মানে মরক্কো থেকে এসেছিল, মরক্কো থেকে এই ভদ্রলোক এসেছিলেন, যার নাম ছিল ইবন বতুতা, কোন সময় ভারত ভ্রমণ করেছিলেন? তো ইবন বতুতা ভারতে ঘুরতে চলে এলেন। তো এই ঘুরতে ঘুরতে তিনি এসে মোহাম্মদ বিন তুগলকের দরবারে উপস্থিত হলেন। সঠিক উত্তর অপশন নাম্বার এ, মোহাম্মদ বিন তুগলক। তা মরিস পর্যটক ইবন বতুতা কোন সময় ভারত ভ্রমণ করেছিলেন? তখন মসনদে কে? মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা। 54 প্রশ্ন, ফতোয়া-ই-জাহানদারি রচনা করেছেন কি? ফতোয়া-ই-জাহানদারি, তো এটা রচনা করেছিলেন জিয়াউদ্দিন বার্নি। জিয়াউদ্দিন বার্নি রচনায় ফতোয়া-ই-জাহানদারি। দেখো ভাই, এই কোয়েশ্চেনগুলো কিন্তু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এবং মনে রাখতে হবে। তাই মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে যত বেশি পারবে প্র্যাকটিস করো, যত বেশি মক টেস্ট দেবে, যত বেশি কোয়েশ্চেন সলভ করবে, তত কনফিডেন্স বুস্ট আপ হবে। 55 প্রশ্ন, বাংলা আক্রমণকারী প্রথম সুলতান কে ছিলেন? বাংলা আক্রমণকারী প্রথম সুলতান, তো এও খিলজি, এর নাম কিন্তু বখতিয়ার খিলজি। এই বখতিয়ার খিলজি বাংলা কিন্তু আক্রমণ করেছিল। ওকে, সঠিক উত্তর অপশন নাম্বার এ। 56 প্রশ্ন, আগ্রা শহরটি কে নির্মাণ করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগ্রা শহরটি কে নির্মাণ করেছিলেন? তো তার নাম সিকান্দার লোদি। সঠিক উত্তর অপশন নাম্বার সি, সিকান্দার লোদি আগ্রা বানিয়েছিল। ওকে, পরবর্তীকালে মুঘলরাও কিন্তু এই আগ্রাকেই নিজেদের রাজধানী বানিয়েছিল। তো এই আগ্রা থেকে দিল্লিতে তোমার রাজধানীটা কোন মুঘল সম্রাট স্থানান্তরিত করেছিল? তার নাম ছিল শাহজাহান। তো মুঘল সাম্রাজ্যের ভিডিওটাতে আমি এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করেছি। 57 প্রশ্ন, কার রাজত্বকালে তৈমুর ভারত আক্রমণ করেছিল? তো তৈমুর লংয়ের আক্রমণ আমরা একটু আগে আলোচনা করছিলাম, কবে করেছিল? মোটামুটি 1398। তো এই 1398 সালে তোমার কে সম্রাট ছিল? তার নাম ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ।
বা নাসিরউদ্দিন তুগলক। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। 18 নম্বর প্রশ্ন, কিতাবুল হিন্দ কোন পণ্ডিতের লেখা যিনি সুলতানি আমলে ভারত সফর করেছিলেন? কিতাবুল হিন্দ। এই কিতাবুল হিন্দ যে গ্রন্থটা সেটা রচয়িতা হচ্ছে আল বিরুনি। অল বিরুনি। সঠিক উত্তর অপশন নাম্বার বি। এই অল বিরুনি কখন ভারতে এসেছিল সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা এসেছিল তোমার গজনী সুলতান মাহমুদ 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 কি করেছিল, এই বারংবার ভারত আক্রমণ করেছিল। মোট 17 বার ভারত আক্রমণ করেছিল এই মাহমুদ, ঠিক আছে। তো এই মাহমুদের সাথে এই আল বিরুনি কিন্তু ভারত ভ্রমণ করেছিল। আর এই গুরুত্বপূর্ণ গ্রন্থটা কিতাবুল হিন্দটা এই আল বিরুনিরই লেখা। 59 নম্বর প্রশ্ন, চাহেলগানি কে প্রবর্তন করেছিলেন? চাহেলগানির প্রবর্তন কে করেছিলেন? আমি একটু আগে বলছিলাম না যে 40 জন অ্যাডভাইজার রেখেছিল সম্রাট। তো এই ইলতুৎমিশের মনে হচ্ছিল যে তার আশেপাশে যে সমস্ত লোক আছে তারা সবাই অকর্মণ্য। তো তার সেই কারণে 40 জন অ্যাডভাইজারের প্রয়োজন হয়ে পড়লো। তার একটা প্যানেল বানিয়ে নিল, সেখানে হয়তো ইন্টারভিউও হয়েছিল। তো সেই ইন্টারভিউ দিয়ে এই 40 জন সিলেক্ট হয়েছিল। তো পরবর্তীকালে বলবন এদের লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। তো সঠিক উত্তর এই প্রশ্নের অপশন নাম্বার বি হয়ে যাবে। ইলতুৎমিশ কিন্তু এই চেহেলগানি শুরু করেছিল, আর বলবান কিন্তু এই চেহেলগানিকে ভেঙেছিল। ওকে, তো দুটো জিনিস আমাদের জেনে রাখতে হবে, সৃষ্টি করা আর ভাঙা। 7 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান তার কৃষিনীতি এবং পরিমাপের ভিত্তিতে ভূমি রাজস্ব নির্ধারণের জন্য পরিচিত? তো দেখো, এটার গুরুত্বপূর্ণ সংস্কার অবশ্যই মানতে হবে, যেটা ভালো কাজ, সেটা হচ্ছে কৃষিনীতি এবং পরিমাপের ভিত্তিতে ভূমি রাজস্ব নির্ধারণ। তো এই কাজটা করেছিল আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি এই মেজারমেন্টের ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতো, ঠিক আছে। তো এই ল্যান্ড রেভিনিউ তার ব্যাপারগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু তার হাত ধরেই হয়তো শুরু হয়েছিল। 61 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান ফার্সি ও আরবি ভাষায় পণ্ডিত ছিলেন এবং কবিতাও লিখতেন? তো এত পণ্ডিত ব্যক্তি কে ছিলেন সুলতানেটের? তো তার নাম সিকান্দার লোদি। একটু আগে আমরা দেখলাম এই সিকান্দার লোদি কি করেছিল, আগ্রা শহরটা প্রতিষ্ঠা, তাই তো আগ্রা শহরটা প্রতিষ্ঠা করেছিল, এবং তিনি ছিলেন ফার্সি এবং আরবি ভাষায় পণ্ডিত। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সিকান্দার লোদি। 62 নম্বর প্রশ্ন, সার্প ছিল কিসের উপর আরোপিত কর? এই সুলতানি যুগে সার্প বলে একটা কর ছিল, তো সেই করটা কিসের উপর আরোপিত হতো? সেটা সেচের উপরে আরোপিত হতো। সঠিক উত্তর অপশন বি, সেচ বা ইরিগেশন। তো এই সেচের ওপরেও কিন্তু এরা ছাড় দেয়নি, সেখানেও ট্যাক্স লাগিয়ে দিয়েছিল। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 63 নম্বর প্রশ্ন, গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা কি করতেন? কি হবে সঠিক উত্তর? গুলরুখি। তার নাম ছিল সিকান্দার লোদি। এই সিকান্দার লোদি গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা করতেন। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 64, নিচের কোন সুলতান বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন? মানে একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বানিয়েছিলেন, যেখানে বেকাররা কিন্তু অ্যাপ্লাই করতে পারতো এবং তাদেরকে যদি সেরকম কোনো ভ্যাকেন্সি থেকে থাকতো তাদের হয়তো সেখানে চাকরি বাকরি দেওয়াও হতো। তো এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা বেকারদের কর্মসংস্থানের যে ব্যবস্থা, সেটা কিন্তু প্রথমবারের জন্য চিন্তা ভাবনা করেছিল ফিরোজ তুগলক। ফিরোজ শাহ তুগলকের এই আবিষ্কার বা প্রতিষ্ঠা হচ্ছে বেকার কর্মসংস্থানের ব্যবস্থা। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 65 নম্বর প্রশ্ন, দিল্লির প্রথম সুলতান কে ছিলেন যিনি জনসাধারণের জন্য হোলি উদযাপনে অংশগ্রহণ করেছিলেন? তো প্রথমবারের জন্য যেহেতু, তাই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নের সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক প্রথমবারের জন্য হোলি উদযাপনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা, তাহলে কি অপশন নাম্বার সি। তো বন্ধুরা, এই ছিল 65টা প্রশ্ন যেগুলো দিল্লি সুলতানের থেকে নেওয়া হয়েছে। একদম বেছে বেছে কোয়েশ্চেনগুলোকে নেওয়া হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।